তো অন্য মানুষরা দেখবেই না না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়ে অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আফটার এ লং টাইম আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যেটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ এই ব্লগটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে ট্রাই করা ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলি ভেরি এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং কিছু এক্সপিরিয়েন্স। আজকের দিনের টেনশনে আমার গতকালকে রাত থেকেই ঘুম প্রায় উধাও হয়ে গেছে বললেই চলে। তো সকাল সকালে কিন্তু চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই বিষয়টা নিয়েও কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আমার আর আমার বেবিদের জন্য কিন্তু এটাই ছিল ফার্স্ট টাইম এয়ার এক্সপিরিয়েন্স। আমাদের জন্য ফার্স্ট টাইম হলেও আমার হাজব্যান্ড কিন্তু ছিল এই বিষয়ে পুরানো দর্শক। যাই হোক, প্রথমে কিন্তু আমরা ইমিগ্রেশন চেকিং পার হয়ে তারপরে চলে আসলাম আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো এখানে কিন্তু দুই রকম ব্যবস্থা ছিল, চাইলে কেউ সেলফ বোর্ডিং পাসও নিতে পারে, আর চাইলে এখানে কিন্তু কাউন্টার আছে, এখান থেকেও বোর্ডিং পাস সংগ্রহ করতে পারে। তো তারপর কিন্তু আমাদের ব্যাগটা ওয়েট করে এটাকে বুকিংয়ে নিয়ে গেল। তারপর কিন্তু সেখান থেকে আমরা চলে আসলাম যে মূল যে চেকিং এরিয়াটা আছে ওইখানে। এখান থেকে হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব একদম। তো এখানে যে চেকিংটা আছে এটা কিন্তু একদম হাত পা বেল্ট মোজা সব খোলা লাগে, বাট আমাদের মতো যদি একদম ইনোসেন্ট ফেস কারো থাকে তাদের হয়তো বা লাগবে না। আমার মতো আমি জানি না আমাদেরকে কেন মানে তেমনভাবে আমাকে চেকিং করে না, একদম বোট মোজা কিছুই খোলা লাগে নাই। তো ভিতরে এসে আমাদের ফ্লাইট কিন্তু 1 ঘন্টা ডিলে হয়ে গিয়েছিলো। তো বাবুদের কিন্তু একটু খিদে লেগে গেছে, স্বাভাবিক। তো এখানে খিজিরকে বিস্কিট দিয়ে শান্ত করা গেলেও খুজিস্তাকে আর মানানো গেল না। তো ও চলে আসলো কিন্তু এখানকার যে ক্যান্টিন আছে সেইখানে। তো এখান থেকে একটা কলিজা সিঙ্গারা ওকে খরিদ করে দেওয়া হলো, বাট আমার কলিজা কাটার মতো অবস্থা। ভাই, একটা সিঙ্গারার দাম 100 টাকা। যাই হোক, এয়ারপোর্ট হিসাবে হয়তো বা ঠিকই আছে, বাট সিঙ্গারাটা কিন্তু আসলেই অনেক মজা ছিল, আর ভিতরের ফিলিংটা কিন্তু ছিল একদমই মানে গরুর যে কলিজা। তো আমরা 1 ঘন্টা সময় কিন্তু এভাবে পার করে দিলাম। তো ফাইনালি আমাদের সেই মহেন্দ্র সময় কিন্তু চলে এসেছে। আমরা এখন আমাদের বোর্ডিং পাসটা ফাইনালি দেখিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের মানে রানওয়ের দিকে। তো এই যে এখানে আমাদের জন্য খুবই সুন্দর একটি লাক্সারি বাস ওয়েট করছে। আমরা যেই ফ্লাইটের টিকিট কেটেছি এটা সেই ফ্লাইটেরই একটা বাস। তো বাসটা কিন্তু বেশ সুন্দর, আর ভিতরটা কিছুটা যে লিমুজিন টাইপের সিটিং এরিয়াটা। তো আমরা একদম পিছনে ছিলাম, বাট আমাদের জন্য অবশেষে মানে শেষ পর্যন্ত যেই সিটটা রাখা ছিল আমার কাছে, আমি হয়তো বা প্রথমেও যদি বাসে উঠতাম আমি সেই সিটটাকে চুজ করতাম। তো যাই হোক, এই তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের যে মেইন রানওয়ে আমাদের প্লেনের কাছে। তো এদিকে আশেপাশে দেখছিলাম অনেক সারিবদ্ধভাবে অনেক প্লেন দাঁড় করানো ছিল। আমার বাবুরা তো দেখে অনেক খুশি হচ্ছিল। এখানে কিন্তু এই যে অনেক মানে যে বিমান, তারপরে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনগুলো দাঁড় করানো ছিল। আর এই পাশটা যে কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটে, যে আগুনের যে ইনসিডেন্টটা হয়, সেই ইয়েটাও আমরা দেখতে পেলাম। তো এই তো ফাইনালি আমরা কিন্তু আমাদের প্লেনের কাছে চলে এসেছি। তো এই যে এখানে যে প্লেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্রই এসে যাত্রী নামিয়েছে, আর এখন হয়তো বা এটা ওর আবার কিছু চেক আপের জন্য যাবে, যাতে পুনরায় আবার ফ্লাই করতে পারে সেই জন্য। তো দেখে আমার কাছে তাও মনে হচ্ছিল এটা মনে হয় এইক্ষণই মানে এখনই উড়ে যাবে, আসলে এমন কিছুই হবে না। আর প্লেন ফ্লাই করার যে স্থানটা এটা কিন্তু মোটেও এই এরিয়াটা না। এখান থেকে যাত্রী নিয়ে যাওয়ার পরে মেন যে রানওয়ে আছে ওইখানে আগে প্লেন পৌঁছায়, দেন ওইখান থেকে কিন্তু রান করে প্লেনটা ফ্লাই করে, ঠিক আছে। তো এই এরিয়াটা কিন্তু প্লেন ফ্লাই করার এরিয়া না, যেহেতু এটা হচ্ছে মানে রানওয়ে, এটা ওই রানওয়েটা নয় যেখান থেকে প্লেনটা ফ্লাই করে। এখানে সব প্লেনগুলো মানে এসে যাত্রী নামায়, যাত্রী উঠায়, এটা হচ্ছে ওই স্থানটা। আর এই তো আমরা আমাদের ফ্লাইটে উঠছি, আর সিঁড়িগুলো তো দেখতে পাচ্ছেন, ওরে বাবা রে বাবা। যাই হোক, এখান থেকে বাবুরা একটু সাবধানে উঠতে বলছিলাম, কারণ সিঁড়িগুলো অনেক উঁচু, আমার নিজেরই ভয় লাগছিল। তো এখানে তো ঢোকার সময় আমাদেরকে স্বাগত জানানো হলো, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্লেনের ভিতরে। তো প্লেনের ভিতরে দিকে যাওয়ার সাথে সাথে কিন্তু এয়ার হোস্টেস যে ছিল উনি এসে আমাদের সিটটা আমাদেরকে দেখিয়ে দিল। আর এই যে আমার হাতে যে ব্যাগটা ছিল এটাকে আমরা উপরে রেখে নিলাম, উপরে যে সেলফটা থাকে ওইখানে রেখে নিলাম। আর নিরাপত্তার জন্য কিন্তু অবশ্যই ভালো করে লক করে নিতে হবে,
না হতে নয়তো দেখা যাবে যে ফ্লাই বা ল্যান্ডিংয়ের সময় কিন্তু এটা কারো মাথায় পড়ে আঘাত করতে পারে। তারপরে কিন্তু প্লেনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে মানে অবগত করা হচ্ছিল। জরুরি বহির্গমনপথ জাহাজে মোট 4টি জরুরি বহির্গমনপথ রয়েছে, 2টি বিমানের সামনে, 2টি পেছনে। জরুরি অবস্থায় নিচে বাতি জ্বলে উঠলে সেই পথচারীকে জাহাজ থেকে বের হতে হবে। There are 4 emergency exits inside. তো আমাদের আশপাশের আসলে মানুষের সবারই একটা কমন চিন্তা ভাবনা আছে যে প্লেনে যারা এয়ার হোস্টিং করে তারা খুবই সুন্দরী হয়। তো সত্যি আসলে তারা খুবই সুন্দরী হয়, এমনকি আমারও এটা চিন্তা ভাবনা ছিল, তো আজকে তাই মনে হলো। তবে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আমি বলি, বিষয়টাকে কে কিভাবে নেবেন এটা একদমই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, পজিটিভ বা নেগেটিভ। আমি একদম আমার মানে একটা দৃষ্টিকোণ থেকে বলছি যে প্লেনে আসলে যারা এই যে এয়ার হোস্টিং করেন তাদের মানে যে পেশাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। কারণ এত সুন্দর, এত এডুকেটেড, এত সুন্দর স্মার্ট হয়ে ফাইনালি কিন্তু একভাবে দেখতে গেলে মানে বাসের যে সুপারভাইজার আছে তাদের মতোই এক প্রকার জবটা। তো এটা হয়তো তাদের ভালো লাগে, মানে আমার কাছে লাগে না। আমি কিন্তু একদম প্রথমে বলেছি এটা একদম আমার দৃষ্টিকোণ, বিকজ এতটা বিউটি এবং এডুকেশন, এতটা স্মার্টনেস নিয়ে এই ধরনের পেশাটা আমার কাছে মনে হয় যে টোটালি একটু ওয়েস্ট টাইপের। তারপরেও একভাবে চিন্তা করতে পারলে কাউকে না কাউকে তো করতেই হতো, তো যাদের ভালো লাগে তারাই হয়তো বা করছে। আর এই তো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের প্লেনটা তার মূল রানওয়েতে চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফ্লাই করবে। তো আমি একদম মানে জানালার দিকে একদমই এক নজরে তাকিয়েছিলাম যে কখন ফ্লাই করে। আর বাহিরে দেখতেই পাচ্ছেন কিন্তু হালকা হালকা কুয়াশা, আর কুয়াশার জন্য কিন্তু অলরেডি আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে হয়ে গেছে। আর এই তো কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন যে প্লেন যে রোডটা দিয়ে যাবে ওইটার দুই পাশে ছোট ছোট কিছু লাইটিং করা আছে, হয়তোবা যাতে করে কোনোভাবে তাদের রোডটা ভুল না হয়ে যায়, হয়তোবা সেই কারণেই। তো এতক্ষণ কিন্তু প্লেনের যে গতিটা ছিল সেটা একটা নর্মাল মানে গাড়ি বা বাসের মতোই ছিল। এইখান থেকে কিন্তু প্লেনের যে স্পিডটা এটা মানে খুবই হাই ছিল, মানে অনেক স্পিডে আমি দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু আমার হাতের ক্যামেরাটা অত একটা শেক করে নাই, বাট এখন কিন্তু শেক করছে। আর এই কিন্তু প্লেনটা ফ্লাই হয়ে গেল, আর ফ্লাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম কুয়াশার চাদরে কিন্তু আমরা ঢেকে গেলাম। একদমই কিছুই দেখা যাচ্ছিল না বাহিরে, মানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না একদম ভিতর থেকে। তো তারপর কিছুক্ষণ পরে যখন আবার প্লেনটা মনে হলো যে কিছুটা মেঘের উপরের দিকে চলে এসেছে, তখন কিন্তু সানলাইট পড়ছিল, তখন কিন্তু বাহিরে বেশ সুন্দর দেখা যাচ্ছিল। আর নিচের দিকে তাকালে মেঘ, উপরের দিকে হালকা ঝলমনের রোদ, মানে এই ভিউটা বেশ অসাধারণ ছিল, অনেক ভালো লাগছিল। আর আমার সিটটা তো দেখতেই পাচ্ছেন একদমই প্লেনের যে পাখাগুলো আছে পাখাগুলো দেখা যাচ্ছিল, আর নিচে মেঘ, মানে এই বিষয়টা খুবই দারুণ ছিল, অনেক ভালো লাগছিল। ফার্স্ট টাইম যেহেতু একটা ফ্লাইট এক্সপিরিয়েন্স, তো অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে আকাশে ঝলমলে রোদ, নিচে বয়ে যাচ্ছে মেঘের অসীম সমুদ্র, সমুদ্রের মাঝে নৌকায় ভেসে বেড়াচ্ছি আমি যেন এক অজানা গন্তব্যের খোঁজে। তো বাহিরের দিকে তাকিয়ে জল্পনা কল্পনা করতে করতে এইদিকে কিন্তু আমাদের স্ন্যাক্স টাইম হয়ে গেছে। কিছুক্ষণ আগের একটা অ্যালাউন্সে বুঝতে পারলাম আমরা প্রায় আছি এখন 16,000 ফিট উপরে। তো মানে ভাবা যায়, মানে চিন্তা করলে কেন গাটা কেমন ছমছমিয়ে ওঠে। আর এইদিকে আমার নাস্তা আসছে আসছে করে আসছে না ভাই, মানে আর এটা আর সহ্য হচ্ছে না। কারণ কি, এই দিকে একবার তাকাই যে এই এসে গেল, আর আবার তাকালে দেখি এখনও সে ওখানেই দাঁড়িয়ে আছে। তো ফাইনালি কিন্তু চলে এসেছে। এই তো এখানে একটা ফ্রেশের পানির বোতল দিয়ে দিল প্রথমে, তারপরে একটা সুন্দর একটা বক্সে কিন্তু আমার স্ন্যাক্সটা চলে এসেছে। আর আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্ন্যাক্সে কি কি আছে। আই থিঙ্ক স্যান্ডউইচই থাকে। আমার হাজব্যান্ড বহুবার এর আগে ফ্লাই করেছে, এই ধরনের ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কিন্তু সচরাচর স্যান্ডউইচ আর সাথে দেখা যায় ম্যাঙ্গো বার বা এই ধরনের জিনিস থাকে। তবে আমাকে ভুল প্রমাণিত করে এখানে কিন্তু চলে আসছে 2টা কুকিজ, আর সাথে ছিল একটা কেক স্লাইস। তো এটাও ভালো, ট্রাই করেছিলাম, বেশ মজা ছিল। আর ওই স্যান্ডউইচের তুলনায় সত্যিই খুব মজা ছিল, কারণ ফ্লাইটে ফার্স্ট টাইম হলেও ফ্লাইটের এই স্ন্যাক্সগুলো কিন্তু এর আগেও আমার ট্রাই করা হয়েছে। আই থিঙ্ক আমার মতো আরও অনেকেরই হয়েছে। তো এখন আপনাদের সাথে একটা সত্য কথা শেয়ার করতে যাচ্ছি। একটা বিষয় কি, জিনিসটা আসলে ভালো লাগে যে এখান থেকে সুন্দর মেঘ দেখা যাচ্ছে। তবে আমরা যদি বাসে বা ট্রেনে হতো তাহলে কি হতো, আমরা বাহির দিকে তাকিয়ে একটু পরপর একটা নতুন নতুন দৃশ্য দেখতাম, দেখতে দেখতে আমাদের সময়টা বেশ কেটে যেত। বাট এখানে কিন্তু সেটার কোনো সুযোগ নেই, যতই দেখি একই সিন চেঞ্জ হয় না। তবে এই মাত্রই সিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বিকজ আমরা কিন্তু এখন ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি। আর ল্যান্ডিংয়ের এই সময়টাও কিন্তু বেশ এক্সাইটিং ছিল, কারণ ফ্লাই
ফ্লাইং আর ল্যান্ডিংটাই কিন্তু হচ্ছে মানে অনেক মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ ফ্লাইং মানে ফ্লাইটের মধ্যে। তো এই ওঠার এবং নামার সময় কিন্তু মানে প্লেনের যে গতিটা সেটা বেশ ভালো মতো বোঝা যায়। আর ল্যান্ডিংয়ের সময় আমাদের এইবারের যে যাত্রাটা ছিল, ল্যান্ডিংয়ের সময় কিন্তু নিচে একদম ধাপাস করে একটা বাড়ি খাওয়ার মতো অবস্থা হয়েছিল, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরে আমি আমার বাবুদের জন্য ভয় পাচ্ছিলাম, বাট ওরা আলহামদুলিল্লাহ কোনো ভয় পায় নাই তেমন একটা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, আমরা খুব সুন্দরভাবেই কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমার লাগেজটা আমরা যখন থেকে না বুকিংয়ে দিয়েছি তারপর থেকে আমার শুধু টেনশন হচ্ছিল আমার ব্যাগটাকে তারা উঠিয়েছে কিনা। তো ফাইনালি দেখলাম যখন ব্যাগগুলো নামাচ্ছে, আমার ব্যাগটা দেখে যেন আমার প্রাণে প্রাণ ফিরে আসলো যে না, আমার ব্যাগ তারা নিয়ে এসেছে। আর এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। তো সেখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট চলে এসেছি আমাদের হোটেলে। আর আমরা এবার হোটেলটা বুক করেছিলাম গোজ অ্যান্ড অ্যাপের মাধ্যমে। আর এটা আগে থেকে যেহেতু বুকিং করা ছিল, আমরা সরাসরি এখানেই চলে এসেছি। আর আমাদের হোটেলের নাম ছিল ভিস্তা বে রিসর্ট। তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিল আর আমরা এদিকে ওয়েট করছিলাম। আর বর্তমান সময়ে মানে খুবই র্যাশ ছিল, কারণ টানা 3 দিনের একটা ছুটি ছিল। আমাদের রুম পেতে অনেকটা লেট হয়েছে। আমরা ওইখানে জাস্ট আমাদের ব্যাগপত্রগুলো রেখে কিন্তু আমরা নাস্তা করতে চলে এসেছি, কারণ দেখেছেন যে সকালে খিজির বিস্কুট আর খুজিস্তা জাস্ট একটা সিঙ্গারা খেয়েছিল। মানে আমরাও সকালবেলা বের হওয়ার আগে একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। তো তারপরে ডিরেক্ট আমরা আমাদের রুমে চলে এসেছি। আর রুমটা কিন্তু একদমই নর্মাল ছিল। আমরা আসলে অ্যাপ থেকে যে বুকিং করেছি তখন আসলে এতটা বুঝি নাই। যাই হোক, এক রাতের বিষয়। এখন বিচে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, তাই না? আচ্ছা, পাগলের মতো লাগবে বিচে নামলে। আচ্ছা, আমি একদম রেডি, ঠিক আছে, এখন আমরা বিচে যাব। তো প্লেনে আসার পরেও কিন্তু অনেক বেশি টায়ার্ড ফিল করছিলাম, কারণ হোটেলে এসে রুম পেতে পেতে অনেকটা মানে সময় লেগেছে। এই সময়টা মানে বিরক্তিকর লাগছিল। যাই হোক, ফাইনালি এই তো বিচের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর বিচের দিকে যাওয়ার পথে এই জিনিসটা খুবই বিরক্তিকর, বালির উপরে হাঁটা। তো এই দিকে যখনই সমুদ্রের মধ্যে নেমে 2-1টা ঢেউয়ের আছাড় টাছাড় খেয়েছি, তখনই কিন্তু হঠাৎ করে একদম সব ক্লান্তি যেন কোথায় চলে গেছে বুঝতেও পারলাম না। আর কক্সবাজার যাওয়ার পরে আমার বর্তমান সময়ে সবচাইতে ভালো লাগার ব্যাপারই হচ্ছে এটা, মানে সমুদ্রের পাড়ে বসে থেকে সময় কাটানো। আর এই যে সমুদ্রের পানিতে ঢেউয়ের দোল খাওয়া একটা টিউব নিয়ে, এটাই হচ্ছে আমার কাছে এখন বর্তমান সময়ে সবচাইতে ভালো লাগার বিষয়। আর মানে যে সকল স্পট আছে, আমার মনে হয় না যে এই কক্সবাজারে আমার আসলে আর তেমন কোথাও ঘোরাফেরার কোনো কিছু আছে। এর আগে আলহামদুলিল্লাহ আমি আরও বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি। আর আপনাদের ভাইয়াকে তো বলি এটা তার গ্রামের বাড়ি, মানে সে এতবার গিয়েছে, এটা তার গ্রামের বাড়ির মতোই অবস্থা হয়ে গেছে আর কি। তো এবার আসলে ও তেমন একটা মানে এনজয় করতে পারি নাই, বিকজ ও একটু সিক ছিল। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে মানে কি পরিমাণ যে রাশ ছিল, মানে একদম মানুষের মানে কি বলবো, সব মাছ বাজার বানিয়ে ফেলেছে। কক্সবাজার না, এটা মাছ বাজারের মতো অবস্থা হয়েছে। আর এদিকে যে বাচ্চারা কি মানে খুবই দারুণ মজা করছিল, এগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর সমুদ্রের ঢেউয়ে দোল খেতে যে কি ভালো লাগে না, কি বলবো, জাস্ট ওয়াও। তো বিচ থেকে ফিরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে একদম ডিরেক্ট চলে যাই লাঞ্চে, কারণ আমাদের লাঞ্চ করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর সবাই যথেষ্ট ক্ষুধার্ত ছিল, তো আসলে তেমনভাবে কোনো শ্যুট করা হয় নাই। আর লাঞ্চে আমরা খেয়েছিলাম হচ্ছে একটা মিক্স ভর্তার প্ল্যাটার, আর সাথে ছিল কিন্তু চিকেন, যেহেতু বাচ্চা ছিল। আর সাথে ছিল কোরাল মাছ ভুনা, আর সাথে হচ্ছে লোট্টা ফ্রাই। তো সবগুলো খাবারই বেশ মজার ছিল, আর বেশ তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে কিন্তু আমরা চলে যাই ফিশ ওয়ার্ল্ডে। আর সেখানে যেয়ে কিন্তু আমরা অনেক বেশি মজা করি আর অনেক রকমের মাছ দেখতে পাই। তো সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকছে এই ভিডিওর সেকেন্ড পার্টে, কারণ একসাথে করতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু সেখানে যে আমরা আরও মজাদার কিছু অ্যাক্টিভিটিস করি, এর মধ্যে একটা অন্যতম মজাদার অ্যাক্টিভিটি ছিল আমরা মা ছেলে কীভাবে মিরর ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসলাম সেটা, কারণ এটা অনেক হরেবল ছিল আমাদের জন্য। এবং পরবর্তী দিন কিন্তু আমি আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম অনেক এক্সাইটিং এবং থ্রিলিং কিছু এক্সপিরিয়েন্স করি। এবং সবশেষে বিমান থেকে চেনা সে ঢাকা শহরটা কেমন দেখালো, এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আমার ভিডিওর সেকেন্ড পার্টটি দেখতে হবে।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। আর এই তো শেষবারের মতো আজকের দিনের শেষ ভিজিট পয়েন্টে চলে এসেছি। আমরা চলে এসেছি কিন্তু আবারও একবার বিচে, কারণ বিচের রাত্রের বেলার ভিউটা কেমন সেটাও কিন্তু একটু দেখতে ভালোই লাগে। তো এখন কিন্তু পানি একদম ভাটা মানে চলে গেছে, অনেক দূরে চলে এসেছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম চুপচাপ। তো তারপরে ফেরার সময় কিন্তু এখানে একটু আনারস মাখা আর সাথে ওই যে আনারকলি খাচ্ছিলাম। বাবারে বাবা, আনারকলির যা দাম, একদম কিডনি কেটে বিক্রি করার মতো অবস্থা। এই যে আন্টি এক পিস বানাচ্ছে, এটার দাম ছিল 100 টাকা। আর এটার দামটা নাকি বর্ষাকালে একটু কম থাকে, কারণ তখন এটা সিজন চলে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখানে ঝিনুক শামুকের মার্কেটে, একটু ঘোরাঘুরি করলাম, টুকটাক এটা সেটা কেনাকাটা করলাম। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ডিনার ছিল সেটা একদম প্যাক করে নিয়ে রুমে চলে গেছি, বিকজ আমার হাজব্যান্ড ওখানে ছিল আর ও আমাদের সাথে আসে নাই, আগেই বলেছি ও একটু সিক ছিল। তো ডিনারে কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে নান রুটি, সাথে হচ্ছে চিকেন চাপ আর সালাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।